জানিয়ে দেব আজকে পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। আলাদা কোনো ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক। হাওড়ায় তৃণমূলের হাতে খুন বিজেপি কর্মীর পরিবারকে 9 লক্ষ, সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর। বাচ্চাকে আটকে রেখে আমাকে যখন খুশি ডেকে, শওকতের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা, বিস্ফোরক অভিযোগকারিনী। আরজিকর কাণ্ডে সিবিআই দপ্তরে বিনীত ইন্দিরা অভিষেক, বয়ান রেকর্ড হলো 3 নিলম্বিত পুলিশ আধিকারিকেরই। 500 বছর অপেক্ষা করেছেন, 15 দিন ধৈর্য ধরুন, রাম মন্দিরে চুরি প্রসঙ্গে বার্তা যোগীর। 21শে জুলাইয়ের সভাগৃহে বড় ধাক্কা, মমতা অভিষেককে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। 4 দিন একেবারে লাল সতর্কতা, 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা এই জেলাগুলিতে। থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে মার, ডায়মন্ড হারবারের প্রাক্তন পুলিশ কর্তার বিরুদ্ধে এফআইআর। কুরুলের কোপে মাকে খুন, বস্তায় মুন্ডু ঢুকিয়ে ফেলা হয় পুকুরে। কোলাঘাটের ঘটনায় ছেলের ফাঁসি চান প্রতিবেশীরা। হাই সুগার, শারীরিক কারণে দলের সমস্ত পদ ছেড়ে দিলেন জ্যোতিপ্রিয়, পদত্যাগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। টানা বৃষ্টিতে লন্ডভন্ড উত্তরবঙ্গ, শিলিগুড়ি দার্জিলিং যোগাযোগ বিচ্ছিন্ন, ভেঙে পড়ল কার্শিয়াংয়ের রাস্তা। কাঁচরাপাড়ার স্কুলে টাকার খনি, 5 দিন পর উদ্ধার আরো 8 লক্ষ, সব মিলিয়ে মিলল 2.25 কোটি। 2021 সালে শীতলকুচিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে সিবিআই এর হাতে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত। 20 জুন কাদের অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা, তারকেশ্বর থেকে বড় ঘোষণা করবেন নরেন্দ্র মোদী। মিড ডে মিলে 1 মুঠো ভাত বেশি চেয়েছিল, শিক্ষাকর্মীর মারে কপাল ফাটলো 5ম শ্রেণীর ছাত্রের। রাজ্যের কলেজগুলিতে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিপক্ষ, উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ। কবে? বিধানসভায় আলাদা ঘর বলার জন্য সময় পাবেন, আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বৈঠকের পরে দাবি কুণাল, শোভন, মদনদের। প্রশ্ন ফাঁসে মৃত্যু 11 পড়ুয়ার, এবার শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন, প্রধানমন্ত্রীকে চিঠি ককরোচ অভিজিতের। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি, অরূপের পরই সাইবার ক্রাইমকে চিঠি 10 ঋতব্রতপন্থী এমএলএর। গুয়াহাটি বিমানবন্দরে আটক বাংলাদেশি তরুণী, উদ্ধার পশ্চিমবঙ্গের ঠিকানার জাল আধার কার্ড। একসঙ্গে 2 সংস্থায় চাকরি কি সম্ভব? স্পিকারের কাছে 20 বিদ্রোহী সাংসদের সদস্য পদ বাতিলের দাবি অভিষেকদের। তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে আগুন, দুর্নীতির অভিযোগে বাড়ি ভাঙচুর, ক্রুদ্ধ জনতার। বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, অভিষেক, আমার বিরুদ্ধে মামলা করুন, প্রমাণ আদালতে দেব। দলের ভরাডুবিতে চার্টার্ড বিমানে দিল্লিতে অভিষেক, পার্টির টাকায় হলে কি বললেন কুণাল। ভিন রাজ্যে পালিয়েও শেষ রক্ষা হলো না, কর্ণাটকের থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক। হাওয়ালায় বহু কোটির লেনদেন, কয়লা পাচারের কাটমানি, ধৃত ওসি মনোরঞ্জনের মামলায় ইডি দাবি করল আদালতে। থাইল্যান্ডের ফুল তারকেশ্বরে সেজে উঠছে পশ্চিমবঙ্গ দিবসের সভামঞ্চ, প্রধানমন্ত্রীর সফরে নিরাপত্তার কড়াকড়ি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। দলের কি পরিস্থিতি তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আজ সেই নির্দেশ অনুসারে স্পিকারের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, সাংসদ ডিরেক ওব্রায়েন এবং সাংসদ মহুয়া মৈত্র। বৈঠকে গিয়ে অভিষেক সংবিধান খুলে দেখিয়ে দিয়েছেন যে আলাদা কোনো ব্লক হয় না। অভিষেক জানান, যারা গিয়ে এনসিপিআই নামক দলটিতে যোগদান করেছেন তারা কেন তৃণমূল ছাড়েননি। যদি এদের ক্ষমতা হয় তাহলে বিজেপির টিকিটে জিতে দেখাক। সংসদীয় বা পরিষদীয় সদস্য নয়, দলের 2/3 ভেঙে বেরিয়ে গিয়ে অন্য দলের সঙ্গে মিশলে তবে তা মার্জার বা সংযুক্তিকরণের আইনি বৈধতা পেতে পারে। শুধুমাত্র 20 জন সাংসদ নিজেদের ইচ্ছে অনুযায়ী অন্য দলের সঙ্গে মার্জার করছি বলে করে ফেলেন, এটা বেআইনি, এরা খারিজ বলে গণ্য হবেন। একাধিক উদাহরণ তুলে এই কথাটাই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 10ম তফসিলের আইনি ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, অন্তত 20টি এরকম বাতিলের উদাহরণ আমি একসঙ্গে এনেছি, কল্যাণ দাও এনেছেন, আমরা সেগুলি অধ্যক্ষের টেবিলে জমা দিয়েছি। এনসিপিআই যে দলটার কথাই আমরা কেউ কখনো শুনি, তাদের সঙ্গে নিজেদের ইচ্ছে মতো মার্চ করে নিলাম, সংসদে আলাদা বসার জায়গা চাইলাম, আলাদা ঘর চাইলাম, নিজেদের মধ্যে থেকেই চিফ হুইপ দলনেতা ঠিক করে ফেললাম, এটা করা যায় না, সম্পূর্ণ বেআইনি। অভিষেকের সংযোজন 2 এর অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে, আপনি কোনো কারণে দল ছাড়লে আপনার সংসদের সদস্য পদও বাতিল হয়ে যাবে। যেমন একসঙ্গে 2টি কোম্পানিতে চাকরি করা যায় না, তেমন রাজনৈতিক দলেও থাকা যায় না। সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে, আগে থেকে একটি দলে যুক্ত থাকার পর অন্য দলে গেলে সেই দলের সদস্য পদ খারিজ হয়ে যাবে। সেই মতো তৃণমূলের প্রতীকে জিতে আসার পর অন্য দলে মার্জ হলে লোকসভার সদস্য পদ বাতিল হওয়ার কথা। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দাকে খুন করেছে তৃণমূল।
হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দেকে খুন করেছে তৃণমূল। ওই ঘটনার তদন্তভার এবার দেওয়া হলো সিআইডিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি এই বার্তা দেন। শুধু তাই নয়, মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে 4 লক্ষ টাকা সাহায্য করা হবে। এছাড়া মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আরো 5 লক্ষ টাকা সাহায্যের কথা বলা হয়েছে। ওই পরিবারকে মোট 9 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে এদিন জানানো হয়েছে। বুধবার গভীর রাতে হাওড়ার বাগনানের সন্তোষপুর এলাকায় খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। খুনের পর ওই বিজেপি কর্মীর পরিবারকে ফোনে এক অভিযুক্ত জানান, মার্ডার করে দিয়েছি, তুলে নিয়ে যা। খুনের ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তিনি বাগনান 5 নম্বর মণ্ডলের 197 নম্বর বুথের সহসভাপতি ছিলেন। তার বাড়ি বাটুল গ্রামে। বিজেপির দাবি একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য অন্যান্যদের সঙ্গে গিয়েছিলেন প্রশান্ত। অভিযোগ, সেখানেই তাদের উপর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রশান্তদের। গুরুতর জখম হন অন্য 3 জন বিজেপি কর্মী। জখমদের রক্তাক্ত অবস্থা তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাদের কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি কর্মীরা। এদিন এই খুনের ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন সব রকম কড়া পদক্ষেপ করছে, সেজন্য কারো বাড়ি গিয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আইনের পরামর্শ, আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই রাজ্যে পালাবদল করা হয়েছে। দুর্নীতি থেকে বিভিন্ন ক্ষেত্রে কড়া পদক্ষেপ করছে প্রশাসন। বাগনানে বিজেপি কর্মী খুনে সিআইডি তদন্তের নির্দেশও এদিন দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মৃতের স্ত্রী সোমা যদি চান তাহলে রাজ্য সরকারের তরফে চাকরির ব্যবস্থাও করা হবে, সেই কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শুধু তাই নয়, যেসব বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন তাদের চিকিৎসার ব্যবস্থা খরচ রাজ্য সরকারের, সে কথাও জানানো হয়েছে। আরও বিপাকে শওকত মোল্লা। এবার ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হলো তার বিরুদ্ধে। আজ ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগকারিনী জীবনতলা থানায় মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, 2019 সালে শিশুকে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। সন্তানকে বাঁচাতে তৃণমূল নেতার দ্বারস্থ হন অভিযোগকারিনী মহিলা। আর তারপরেই মহিলাকে অফিসে ডেকে মারধর ও ধর্ষণ করেন শওকত মোল্লা এবং তার অনুগামীরা, এমনটাই অভিযোগ। শওকতের গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগকারী মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। শওকত মোল্লা সহ 3 জনের বিরুদ্ধে জীবনতলা থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারিনীর বিস্ফোরক অভিযোগ। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগকারিনী বলছেন, 2019 সালের মার্চ মাসে আমার বাচ্চাকে তুলে নিয়ে যায় শওকত মোল্লার লোকজন। তখন বিকেল 5:30 বা 6টা হবে। সময় পেরিয়ে যাওয়ার পরে আমি আমার বাচ্চাকে খুঁজতে বেরোই, সবাইকে জিজ্ঞাসা করতে থাকি আমার বাচ্চা কোথায়। তখন আমায় বলা হলো বাজারে যেতে হবে, শামসুর বলে একজন আছে, তাকে গিয়ে জানাতে হবে। এরপরে আমায় আরেকজনের কাছে পাঠানো হলো। শওকত মোল্লার সঙ্গেই পার্টি করতো সে, এলাকায় বাদশা বলে পরিচিত। এই বাদশা তৃণমূল নেতা, থানা পর্যন্ত ওর কথায় উঠে বসে। ওদের অনুমতি ছাড়া থানা কারো কথা শুনতো না। সকাল 7টা থেকে 8টা নাগাদ আমায় পার্টি অফিসে যেতে বলা হয়। আমি সেখানে গেলে আমায় দোতলায় নিয়ে যাওয়া হয়। ওখানে খাট বিছানা সব রাখা ছিল। আমি গিয়ে বলি, স্যার আমার বাচ্চাটা কোথায়। তারপরে আমার জামা কাপড় খুলে নেওয়া হয়, অশ্লীল ছবি তোলা হয়, চড় থাপ্পড় মেরে মাথায় বন্দুক ঠেকানো হয় আমার। তখন আমি ওদের কাছে কথা শুনতে বাধ্য। আমি বাচ্চাকে চাইলে বলা হয়, এখন যা বলছি আমাদের কথা শোন চুপ করে। আমায় হুমকি দেওয়া হয়, মুখ খুললে বাচ্চাকে টুকরো টুকরো করে দেওয়া হবে। বাড়িতে পরিবারের কাছে অশ্লীল ছবি পাঠানো হবে। যখন ওদের মুড হবে আমায় ডেকে পাঠাতো। বাড়িতে গাড়ি পাঠানো হতো, যেতেই হতো আমাকে। আমি থানায় গেলে পুলিশ বলেছিল তোমায় মেরে দেওয়া হবে, চলে যাও। এরপরে আমায় শওকত মোল্লার কাছে পাঠানো হয়, ওর অফিসের লাগোয়া ঘরে। তারপরে যা করার করে নিয়ে শওকত মোল্লা আমায় বললেন, আমার গার্ডের সঙ্গে কথা বলে নাও, ও সব জানে। আমি শুধু আমার বাচ্চাকে চেয়েছিলাম। বাচ্চার কথা বলতে শওকত মোল্লা বললেন, চুপ করো, বাচ্চা করো না। 2024 সালের আগস্ট মাসে আরজি করে যখন চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তখন ইন্দিরা ছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল, অভিষেক ছিলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ। আরজিকর কাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করে সিবিআই। তার সঙ্গেই তলব করা হয় আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তকে। শুক্রবার সিবিআই এর দপ্তরে হাজিরা দেন 3 জনই। সিবিআই সূত্রে খবর, 3 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। প্রসঙ্গত 3 জনকে সাসপেন্ড করা হয়েছিল। 2024 সালের আগস্ট মাসে আরজি করে যখন চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তখন ইন্দিরা ছিলেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল, অভিষেক ছিলেন কলকাতা পুলিশের ডিসি নর্থ। নতুন সরকার ক্ষমতায় এসে কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই 3 জনকে সাসপেন্ড করার ঘোষণা করে। আরজিকর কাণ্ডের সময় তাদের 3 জনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কখনো নিজেদের তার নাম প্রকাশ্যে বলা, কখনো ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ, কখনো বা হাসপাতালকে ঘিরে গড়ে ওঠা অসাধু চক্রকে আড়ালের অভিযোগে বিদ্ধ হয়েছে লালবাজার। উঠেছিল বিনীত ইন্দিরাদের অপসারণের দাবিও। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সময় আন্দোলনকারী চিকিৎসক এবং নাগরিকদের দাবিতে আমল দেয়নি। পরে যদিও বিনীতকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে অপসারণ করা হয়, তবে তাতে বিতর্ক থামেনি। 2024 সালের সেপ্টেম্বরে সিবিআই তদন্তের দায়িত্ব পাওয়ার পরে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করেছিল ঘটনার সময় টালা থানার ওসি পদে থাকা পুলিশ আধিকারিক অভিজিৎ মণ্ডলকে।
আরজিকর মেডিকেল কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর সেখানে বহিরাগত সহ অনেক মানুষ প্রবেশ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। ঘটনার সপ্তাহ দুয়েক পরে প্রকাশ্যে আসা একটি ভিডিও ঘিরে সেই সব প্রশ্ন উঠছিল, দানা বাঁধছিল বিতর্ক। তার প্রেক্ষিতে প্রথমে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা জানিয়েছিলেন ভিডিওটি সেমিনার হলেরই, কিন্তু ঠিক যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছিল সেই জায়গা সুরক্ষিতই ছিল। পুলিশ ঘিরে রেখেছিল জায়গাটি। তার বাইরে ঘরের অন্য একটি অংশের ভিডিও করা হয়েছে। ইন্দিরার বিরুদ্ধে তথ্য আড়াল করার অভিযোগ উঠেছিল। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বালু। অন্যদিকে শুক্রবারই শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা গৌতম দেব। তৃণমূলের সমস্ত পদ থেকে সরে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শারীরিক অসুস্থতার কারণেই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বালু। অন্যদিকে শুক্রবারই শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা গৌতম দেব। পুরো কমিশনারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দলের সমস্ত পদ ছাড়ার কারণ জানিয়ে শুক্রবার জ্যোতিপ্রিয় বলেন, আমার 350-এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় দলের কোনো কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না, তাই সব পদ থেকে ছেড়ে দিলাম। গত শনিবারই জ্যোতিপ্রিয়কে দলের কর্মসমিতির সদস্য করেছিল তৃণমূল। এক সপ্তাহ কাটতে না কাটতেই দলের সমস্ত পদ ছেড়ে দিলেন তৃণমূলের প্রথম দিকের সৈনিক জ্যোতিপ্রিয়। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। জ্যোতিপ্রিয়ের পদত্যাগ তৃণমূলের অনেককে বিস্মিত করলেও গৌতম যে মেয়র পদ ছাড়তে চলেছেন তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর বিভিন্ন পৌরসভা এবং পুর নিগমের চেয়ারম্যান এবং মেয়রেরা পদত্যাগ করছেন। ইতিমধ্যে পদত্যাগ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এবার রাজ্যের আর এক পুর নিগম শিলিগুড়ির মেয়রও পদত্যাগ করলেন, অর্থাৎ শিলিগুড়ির পুরো বোর্ডও ভেঙে গেল। বৃহস্পতিবার এই পুর নিগমের মেয়র পরিষদের নিয়ে বৈঠক করেছিলেন গৌতম। ওই বৈঠকে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলে মেয়র পরিষদের একাংশ তাকে বাধা দেন। শিলিগুড়ি পুর নিগমের বর্তমান রোড বোর্ডের আরও 1 বছর কাজের মেয়াদ ছিল, তাই অনেক মেয়র পরিষদে ইস্তফা দিতে চাননি। তবে গৌতম সিদ্ধান্তে অনড় ছিলেন। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল নেত্রী চাইছেন গৌতম দলীয় সংগঠনে আরও বেশি করে নজর দিন। 2011 সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্র থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন গৌতম। 2016 সালে পুনর্নির্বাচিত হওয়ার পর পর্যটন মন্ত্রী হন তিনি। 2021 সালের নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান। 2026 সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। হেরে যান বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে। এর মাঝে 2022 সালের শিলিগুড়ি পুর নিগমের নির্বাচনে গৌতমের নেতৃত্বে জয় পেয়েছিল তৃণমূল। এবার সেই পুনর্নির্বাচনও হাতছাড়া হচ্ছে তাদের।